আজকের ভিডিওতে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নের যে একই দাগের প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ রামকৃষ্ণ মিশন বিদ্যা ভবন এইচএস মেদিনীপুর এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে আমরা 2025 সালের নতুন নিয়ম অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের সার্বিক প্রগতি নিদর্শন পত্র বা এইচপিসি এই নিয়মে কেবলমাত্র প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নতুন নাম্বার বিভাজন করা হয়েছে, যেখানে প্রথম পরীক্ষায় মূল্যায়ন 15 থেকে 2 গুণ করে 30 নম্বরে করা হয়েছে। তাহলে আমরা নম্বর বিভাজন ও সিলেবাসটা দেখে নেব। সিলেবাসে তোমাদের সাহিত্য মেলা অর্থাৎ মূল টেক্সট বই থেকে পড়তে হবে ভর দুপুরে, শঙ্কর সেনাপতি, খোলামেলা দিনগুলি, বই পড়ার কায়দা কানুন, পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি, আকাশ ভরা সূর্যতারা, মন ভালো করা, মেনি, পশু পাখির ভাষা, ঘাস ফড়িং, কুমোরে পোকার বাসা বাড়ি, আমার ময়ূর। এরপরে হজবল বইতে পড়তে হবে তোমাদের 1 থেকে 14 পৃষ্ঠা পর্যন্ত। ভাষাচর্চা বইতে পড়তে হবে তোমাদের বিসর্গ সন্ধি, শব্দের গঠন। এরপরে আমরা নম্বর বিভাজনটা দেখে নেব। তোমাদের হচ্ছে বহু বিকল্পীয় প্রশ্ন, যেটা গদ্য থেকে করতে হবে 2 নাম্বার, কবিতা থেকে 2 নাম্বার, ব্যাকরণ থেকে 4 নাম্বার। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এটা হচ্ছে গদ্য থেকে 2 নাম্বার, কবিতা থেকে 2 নাম্বার, ব্যাকরণ থেকে 6 নাম্বার, সহায়ক পাঠ থেকে এটা হচ্ছে 4 নাম্বার। এরপর যেটা হচ্ছে ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এটা হচ্ছে গদ্য থেকে 4 নাম্বার, কবিতা থেকে 4 নাম্বার। এই করে মোট তোমাদের 30 নাম্বারের মোট হচ্ছে প্রশ্ন হবে। প্রশ্নের উত্তরগুলি করার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একইটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-এর 1 আছে ভর দুপুরে কবিতায় যে গাছের কথা বলা হয়েছে সেটি হলো এটা অশ্বত্থ। এরপরে 1-এর 2 আছে সেই দেশে যেথা প্রভাতে সূর্য ওঠে সেই দেশ হলো এটা মরু অঞ্চল। এরপরে 1-এর 3 আছে শঙ্কর এমু পাখিকে বসতে দেখেছিল এটা সবেদা গাছে। এরপরে 1-এর 4 আছে মানুষের জাত ভাই হলো এটা শিম্পাঞ্জি ও ওরাংওটাং। এরপর 1-এর 5 আছে কুমড়ে পোকার বাচ্চার খাদ্য এটা মাকড়সা। এরপরে 2 আছে কম বেশি 20টি শব্দে উত্তর দাও। 2-1 আছে কোন কাব্যগ্রন্থের জন্য নীরেন্দ্রনাথ চক্রবর্তী সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন, এটা উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য। এরপর 2 আছে শঙ্কর সেনাপতি গল্পে বিভীষণ মাস্টারমশাই পাখি দেখার সময় কোন সতর্কতা অবলম্বন করার কথা বলেছেন। শঙ্কর সেনাপতি গল্পে বিভীষণ মাস্টারমশাই পাখি দেখার সময় খুব সাবধানে পা টিপে টিপে চলবে যেন পায়ের শব্দ না হয়, এই সতর্কতা অবলম্বন করার কথা বলেছেন। এরপর 2-3 আছে কুমোরে পোকা বাসাবাড়ি প্রবন্ধে কুমোরে পোকার বাসাবাড়িগুলি দেখতে কেমন হয়। এর উত্তরটি হলো কুমোরে পোকার বাসাবাড়িটি দেখতে লম্বাটে, এবড়ো খেবড়ো, শুকনো মাটির ঢেলার মতো। এগুলি সাধারণত ঘরের আনাচে কানাচে বা দেওয়ালে লেগে থাকতে দেখা যায়। এরপরে 2-4 আছে পশু পাখির ভাষা প্রবন্ধে কোন ধরনের প্রাণী খাওয়ার সময় কারোর সঙ্গে ভাব করে না, এটা আমিষাশী জন্তুরা। এরপরে 2-5 আছে যুক্ত কর এর সন্ধিবদ্ধ রূপটি লেখো, এটা দুষ্কর হবে। এরপর 2-6 আছে উদাহরণসহ পূরণবাচক শব্দের সংজ্ঞা নির্দেশ করো। এর উত্তরটি হলো সংখ্যা শব্দ থেকে যখন কোনো নির্দিষ্ট স্থান বা ক্রম বোঝায়, অর্থাৎ যে শব্দের দ্বারা সংখ্যা শব্দের একটা বৈশিষ্ট্য প্রকাশ পায় তখন সেই শব্দগুলিকে পূরণবাচক শব্দ বলে। উদাহরণ মেয়েটি মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছিল। এখানে প্রথম শব্দটির দ্বারা একটি নির্দিষ্ট স্থান বা ক্রমকে বোঝাচ্ছে বলে সেটি পূরণবাচক শব্দের উদাহরণ। এরপরে 2-7 আছে গবাক্ষর শব্দটির ব্যুৎপত্তিগত ও প্রচলিত অর্থে পার্থক্য দেখাও। গবাক্ষর শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো গরুর চোখ ও প্রচলিত অর্থ হলো জানালা। এরপরে 2-8 আছে 16 ও 12 সংখ্যার পূরণবাচক শব্দ লেখো। 16 সংখ্যার পূরণবাচক শব্দ হলো ষোড়শ ও 12 সংখ্যার পূরণবাচক শব্দ হলো দ্বাদশ। এরপরে 2-9 আছে মনন্তর শব্দটি সন্ধি বিচ্ছেদ করো, তবে মনুযুক্ত অন্তর মনন্তর। এরপরে 3 আছে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3-1 আছে চমকে উঠল ছেলেটি
ছেলেটি চমকে ওঠার কারণ উল্লেখ করো। এর উত্তরটি হলো প্রশ্নোক্ত অংশটি শ্যামল গঙ্গোপাধ্যায়ের শঙ্কর সেনাপতি গল্প থেকে নেওয়া হয়েছে। আকন্দবাড়ি স্কুলের পঞ্চম শ্রেণীতে মাস্টারমশাই প্রকৃতিবিজ্ঞানের ক্লাসে এবু পাখি সম্পর্কে আলোচনা করেছিলেন, কিন্তু ওই শ্রেণীর ছাত্র শঙ্কর আনমনা হয়ে পড়েছিল। তা লক্ষ্য করে মাস্টারমশাই তার নাম ধরে ডাকলে সে চমকে ওঠে। সেই প্রসঙ্গেই উক্তিটির অবতারণা করা হয়েছে। মাস্টারমশাই যখন ক্লাস নিচ্ছিলেন, শঙ্করের মন তখন চলে গেছে বাইরের প্রকৃতিতে। সে জানালা দিয়ে বাইরে শঙ্খচিল উড়ে চলা দেখতে দেখতে এমনই তন্ময় হয়ে পড়েছিল যে নিজেও যেন শঙ্খচিলদের সঙ্গেই আকাশে উড়ছিল। ফলে ক্লাসে মাস্টারমশাইয়ের পড়ানো কোনো কথাই তার কানে ঢোকেনি। তাই মাস্টারমশাই যখন তার নাম ধরে ডেকে ওঠেন, তখন শঙ্কর চমকে থতমত খেয়ে উঠেছিল। এরপরে 3-2 আছে, ডিম পেড়েই আবার নতুন শিকারের সন্ধানে বের হয়। কারা বের হয়? তাদের ডিম পাড়ার পদ্ধতিটি উল্লেখ করো। এর উত্তরটি হলো কুমোরে পোকারা শিকারের সন্ধানে বের হয়। কুমোরে পোকারা অসার মাকড়সাকে মুখে করে কুঠুরিতে প্রবেশ করে। কুঠুরির নিম্নদেশে মাকড়সাটিকে চিৎ করে রাখে। তারপর মাকড়সাটির উদরদেশের এক পাশে লম্বাটে ধরনের একটি ডিম পাড়ে। এরপরে 4 আছে, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4 আছে, ও তো প্রত্যেকজনের ছাতা। ও বলতে কার কথা বলা হয়েছে? উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো। এর উত্তরটি হলো প্রশ্নোক্ত উদ্ধৃতাংশটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ভদ্রপুরে কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে ও বলতে একটি অশ্বত্থ গাছের কথা বলা হয়েছে। গ্রামের মাঝে যে অশ্বত্থ গাছটি রয়েছে সেটি ভদ্রপুরে ছায়া বিস্তার করে রেখেছে। অশ্বত্থ গাছ ডালপালা ছড়িয়ে অসংখ্য পাতার সাহায্যে রোদকে আটকে রাখে। ফলে গাছের তলদেশটি শীতল ছায়া পায়। আর ওই ছায়াময় অঞ্চলে পথিকজন বিশ্রাম করে শান্তি খুঁজে পায়। ছাতা যেমন রোদের তাপ থেকে মাথাকে বাঁচায়, তেমনি অশ্বত্থ গাছটি রোদের প্রকোপ থেকে পথিকজনকে রক্ষা করে। পথিকের মাথায় যেন ছাতা মেলে ধরে গাছটি। এরপরে 4-2 আছে, তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে। কার কথা বলা হয়েছে? তার এমন অবস্থার কারণ উল্লেখ করো। এর উত্তরটি হলো হাইনরিক হাইনের পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি নামক কবিতা থেকে নেওয়া এই পংক্তিটিতে মরুভূমির বুকে একা দাঁড়িয়ে থাকা পাম গাছের কথা বলা হয়েছে। আলোচ্য কবিতায় বর্ণিত হয়েছে মরুভূমির বুকে পাম নিঃসঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। সেখানে প্রাণের স্পন্দন বেশি শোনা যায় না। মরুর বুকে পাম সঙ্গীহীন হয়ে পড়ে, তাই তার বুকে জমে থাকে একরাশ বেদনা। প্রশ্নোক্ত অংশের মাধ্যমে কবি সে কথাই বোঝাতে চেয়েছেন। এরপরে 5 আছে, কম বেশি 150 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5-1 আছে, ভদ্রপুরে কবিতার নামকরণের সার্থকতা নিজের ভাষায় লেখো। এর উত্তরটি হলো, তোমরা এখান থেকে বলে দেবে যে কোনো রচনায় একটি গুরুত্বপূর্ণ অংশ নামকরণ, কেননা এই নামকরণ উক্ত রচনা সম্পর্কে পাঠক মনে একটা আগাম ধারণা তৈরি করে দেয়। নামকরণ যথাযথ হলে তা থেকে পাঠক মনে রচনা সম্পর্কে একটা কৌতূহল ও আগ্রহ তৈরি হয়। ভদ্রপুরে কবিতায় কবি গ্রাম্য প্রকৃতির নির্জন বুকে এক দুপুরবেলার অলস শান্ত নিবিড় ছায়াঘন রূপকে ফুটিয়ে তুলতে চেয়েছেন। পত্রঘন ছায়াময় অশ্বত্থ গাছটি যেন পথিকজনের ছাতা হয়ে একা দাঁড়িয়ে আছে। আর দূর মাঠে গরু বাছুরগুলিকে চড়তে দিয়ে ক্লান্ত রাখাল বালক গাছের নিচে শুয়ে প্রকৃতির নীলা অনুভব করছে। নদী কিনারায় নৌকার খোলে খড়ের আঁটি বোঝাই হয়ে আছে। এমন প্রাকৃতিক পরিবেশে কেউ কোথাও নেই। নিস্তব্ধ দুপুরে সকলে যে যার ঘরে ঘুমিয়ে পড়েছে। বাতাস মিহি সাদা ধুলো উড়িয়ে বয়ে চলেছে। মনে হচ্ছে শুধু মানুষই নয়, সারা বিশ্ব যেন এখানে আঁচল পেতে ঘুমোচ্ছে। প্রকৃতির এমন উদাস চিত্র নির্জন দুপুরেই দেখা যায়। সে দুপুর ভরা দুপুর
কবিতায় দুপুরে এই নিজস্ব এবং একান্ত রূপের ছবি যেমন অতুলনীয় তেমন চিরকালীন। অতএব এক দুপুরবেলার ছবি কবিতায় মূল ছবি। টুকরো টুকরো কথায় আঁকা কবিতাটির ভরদুপুরের নামকরণ তাই সার্থক হয়েছে। এরপরে 5 থেকে 2 আছে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। বক্তাকে তিনি কিভাবে মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন, কি উপায়ে মৃত্যুর হাত থেকে তিনি বেঁচেছিলেন? এর উত্তরটি হলো সুবিনয় রায়চৌধুরীর পশু পাখির ভাষা প্রবন্ধে প্রশ্নোক্ত উক্তিটি বক্তা হলেন রিউবেন কাস্টাং। রিউবেন কাস্টাং ছিলেন একজন পশুপ্রেমী। দীর্ঘ 40 বছর তিনি বন্য পশুর সঙ্গে থেকেছেন। তিনি এই সময় অনেকবার এইসব পশুর আক্রমণের শিকার হয়েছেন। তিনি বলেছেন যে তিনি পশুদের সঙ্গে ভাব পাতাতে গিয়ে জঙ্গলি হাতির সামনে পড়েছেন, বাঘের গরম নিঃশ্বাস অনুভব করেছেন, প্রকাণ্ড ভাল্লুকের থাবা মুখের সামনে দেখেছেন, গরিলা তাকে প্রায় জড়িয়ে ধরেছে। এমনভাবে বহুবার কাস্টাং সাহেব মৃত্যুর সামনে উপস্থিত হয়েছেন। অনেকবার মৃত্যুর সামনে পড়লেও তিনি প্রতিবারই বেঁচে গেছেন, কারণ তার পশুদের ভাষা সম্পর্কে অসাধারণ জ্ঞান ছিল। পশুদের ভাষা কিছু কিছু জানার ফলে তাদের গলার শব্দে অবিকল নকল করার ক্ষমতা থাকার জন্য এবং তাদের আদব কায়দা অনুসারে আচরণ করতে পেরেছেন বলে তিনি বন্যজন্তুদের আক্রমণ থেকে রক্ষা পেয়েছেন বা বেঁচেছেন। এরপরে 5 থেকে 3 আছে সেটি হচ্ছে না, সে হওয়া জোনে। আলোচ্য অংশটির বক্তা হলো বিড়াল। কি প্রসঙ্গে বক্তা উক্তিটি করেছেন? এটা হচ্ছে গেছো দাদার সঙ্গে দেখা হওয়ার প্রসঙ্গে বক্তা উক্তিটি করেছেন। সেটির জো না হওয়ার কারণ বিবৃতি করো। এর উত্তরটি হলো, এই যে তোমরা এখান থেকে লিখে দেবে যে গেছো দাদার সঙ্গে দেখা হওয়ার জো নেই, কেননা সে সবসময় এক জায়গায় থাকে না। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে যে একই দাগে রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন এইচএস মেদিনীপুর এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।